আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। 2017 থেকে 25 সালে যখন পানির কাজ করছিল ঢাকা ওয়াসা, তখন জনভোগান্তি ছিল চরমে। এবার জানুয়ারি থেকে পয় নিষ্কাশন লাইনের জন্য 500 কিলোমিটারের বেশি রাস্তা কাটার কাজ শুরু করেছে, যা শেষ হবে 2028 সালে। বর্ষার এই মৌসুমে আবারও ভোগাবে নগরবাসীকে। তবে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ না করলেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে একই সড়ক বারবার খুঁড়তে হয়েছে বলে স্বীকার করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। সড়ক খোঁড়াখুড়ি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব ছবি তুলেছেন নিহান নন্দী ও নাজমুল হোসেন সাইমন। রাস্তাগুলো এভাবে কেটে চলাচলের পথ পুরো বন্ধ রেখে বছরের পর বছর ধরে কাজ করছে ঢাকা ওয়াসা। এবার চলবে স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের কাজ। মধুবাগ এলাকায় 1 বছরের বেশি সময় ধরে রাস্তা বন্ধ করে চলছে উন্নয়ন প্রকল্প, যেখানে এলাকাবাসীর ভোগান্তি যেন দৈনন্দিন চিত্র। 1 বছরের উপরে আমাকে পরিস্থিতি একবারে খুবই খারাপ। মানে আমরা না এখন তো একটু জায়গাটা খুলছে, আগে তো খুলেও নাই, পুরা রাস্তা বন্ধ করে রাখছে। এই জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘরে কোনো কিছুই বের হইতে পারবো না, সব রাস্তা আটকে রাখছে, একটা গাড়িও ঢুকে না এই জায়গায়। কোনো কারো কোনো মা বাপ নাই, যে যেমনি খুশি সেমনি কাজ করতেছে। খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার চিত্রও একই। 6 মাসের বেশি সময় ধরে সড়ক বন্ধ করে চলছে প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, কম শ্রমিক দিয়ে কাজ করায় ভোগান্তি উঠেছে চরমে। অনেক অসুবিধার মধ্যে আছে, দোকানপাট নিয়ে রাস্তাঘাট বন্ধ। এই যে একদিন কাম করলে 4 দিন করে না, 4 দিন করলে আরেকদিন করে না। বৃষ্টিতে এই জায়গায় 10-12টা গাড়ি এই জায়গায় পড়ছে, আমরা এই জায়গায় দোকানদারি করি, ধরে আয়া মানুষজন উঠাইছি, মুরব্বী কন, বাচ্চা কাচ্চা কন, অটো লয়ে আস্তে আস্তে পরে জায়গায় 6 মাস ধরে আমরা ভোগ করতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। বর্ষা মৌসুমে খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কেটে চলাচল বন্ধ রেখেছে একাধিক স্থানে। এক্ষেত্রে সড়ক খনন নীতিমালা ভঙ্গ করেছে ঢাকা ওয়াসা। আইন ভঙ্গের মহোৎসবের মধ্যেই ওয়াসা বলছে প্রযুক্তিগত উন্নয়নে বুয়েটের সহায়তা নিতে চান তারা। আমাদের বুয়েটে পার্সোনাল ইঞ্জিনিয়ার আছে, কাউকে বিদেশি ট্রেনিং দিয়ে নিয়ে আসা আছে, তবু সম্ভব না। এই জন্য আমরা ভাবছি যে জোন ক্লোজিংটা হয়ে গেলে আমরা বুয়েটের কৃষি, পানি রিলেটেড, কেমিক্যাল রিলেটেড ডিপার্টমেন্টের চেয়ারম্যান খুব ভালো প্রফেসর একটু পোস্ট আছে, যদি ওনারা আমাদের বসতে রাজি হয় তাহলে ওনাদেরকে প্রস্তাব দেবো। আমাদের যারা সেরা ছাত্র ছাত্রী তারা আমাদের এখানে ইন্টার্নশিপ করুক। 2 সিটি কর্পোরেশনের অন্তত 27টি স্থানে এই কাজ চলবে, যার মধ্যে দক্ষিণে 610 কিলোমিটারের মধ্যে 453 কিলোমিটার সড়ক কাটবে ওয়াসা, যা চলবে 2028 সাল পর্যন্ত। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গাজীপুরে দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শহরের চেয়েও বেশি লোডশেডিংয়ে ভোগান্তিতে রয়েছে গ্রামাঞ্চলের মানুষ। বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। এছাড়া প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা। লোডশেডিংয়ের কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে বিদ্যুতের সরবরাহ কম থাকায় আরও কয়েকদিন লোডশেডিং থাকবে বলে জানিয়েছে উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিস কর্তৃপক্ষ। লন্ড্রির দোকান আমার, সারাদিন কাজই করা হয় না। 2-1 ঘন্টা বিদ্যুৎ থাকে আর সারাদিন খালি বয়ে থাকি সারাদিনই, এর মধ্যে কোনো কারেন্টই নেই। বিদ্যুৎ কম থাকে, কাজ করতে পারি না, মাল দিতে পারি না, মাহাজনটা করে মাল দিতে পারি না। কেন রাত্রে সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হয় আর কি। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কোনো কারণ জানতে পারলেন কিনা, আর সেই সাথে স্থানীয়দের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। জি সিনথিয়া, আজ গত কয়েকদিন ধরে এই কালিয়াকৈর কিন্তু লোডশেডিং এর চরম ভোগান্তি হচ্ছে। আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গাজীপুরের কড্ডা এবং আশুলিয়ার কবিরপুর 2টা গ্রেড রয়েছে, সেই গ্রেডের থেকে কিন্তু কালিয়াকৈরের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। এই গ্রেডে অতিরিক্ত তাপ দেওয়ার কারণে যন্ত্রাংশ ত্রুটি ধরা মাঝে মাঝে ত্রুটি হচ্ছে, যার ফলে কিন্তু লোডশেডিং চরম পর্যায়ে হচ্ছে বলে
তিনি জানিয়েছেন। আমি বলি কালিয়াকুরের কিন্তু 180 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে বিদ্যুৎ পাচ্ছে 155 মেগাওয়াট। 25 মেগাওয়াট এখনো ঘাটতির ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে গ্রাহকরা। গত দুদিন আগে আপনি দেখেছেন যে কালিয়াকুড়ি মৌচাক জোনাল অফিসটি কিন্তু ঘেরাও করেছিল গ্রাহকরা বিদ্যুতের লোডশেডিং এর কারণে। তবে আপনাকে বলে রাখি, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু প্রায় লাখ লাখ মানুষের বসবাস। আর এইসব শিল্প কারখানা কিন্তু এই বিদ্যুতের কারণে অনেকটাই উৎপাদন ব্যাহত হচ্ছে বলে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিশেষ করে যে পোল্ট্রি খামার রয়েছে, সেই পোল্ট্রি খামারে কিন্তু এই বিদ্যুতের কারণে যে মুরগির যে ডিম, সেই ডিমের অনেকটাই কমে গেছে, যার ফলে কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছে এবং চিন্তায় পড়েছে। এদিকে যে শহর রয়েছে, শহরে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। অন্যদিকে শহর থেকে যে প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখানে কিন্তু আরো বেশি লোডশেডিং হচ্ছে, যার ফলে তারা চরম ভোগান্তিতে রয়েছে। আমি সব মিলে বলি, কালিয়াকুরে লোডশেডিং এ ব্যাপক ভোগান্তিতে গ্রাহকরা। এই ছিল কালিয়াকুর থেকে লোডশেডিং এর সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হিলির জনজীবন। তীব্র গরমের মধ্যে দৈনিক 16 ঘন্টার বেশি চলা লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে হাসপাতাল ও জরুরি সেবার স্বাভাবিক কার্যক্রম। হিলি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দিনাজপুরের হিলিতে গত এক সপ্তাহ তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাড়ছে ভোগান্তি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিন কিংবা রাত 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকছে মাত্র 6 থেকে 7 ঘন্টা। এতে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। টেবিলমুখী হতে পারছে না শিক্ষার্থীরা। আবার ফ্রিজে রাখা ওষুধ, ইনসুলিন ও ভ্যাকসিনের গুণাগুণ নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছেন ফার্মেসি মালিকরা। ব্যাহত হচ্ছে কম্পিউটারের দাপ্তরিক কাজ, ফটোকপি, ব্যাংক ও ইন্টারনেট ভিত্তিক সেবা। ঠিকমতো চার্জ না হওয়ায় অটোরিকশা চালকরাও পড়েছেন বিপাকে। কারেন্ট না থাকার কারণে আমরা গাড়ি ঘুরি ঠিক মতন চার্জ করতে পারি না। 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে পরে একটু আসলে 20 মিনিট থাকে, আবার চলে যায়। একবার গেলে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আসে। সারাদিন আমরা পরিশ্রম করি, রাত্রে বাসায় যায় যে 2 মুঠো খায় শান্তিতে ঘুমাবো, এটা আমাদের জন্য অসম্ভব হচ্ছে। ভ্যাকসিন, তারপর সার্জারি, এগুলো গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। আগে দিনে 500-600 টাকা কাজ করতাম, এখন 250-300 টাকা কাজ হচ্ছে। যে কাজ আপনি 7 দিনে ডেলিভারি দিতে পারতাম, সেই কাজ মনে করেন যে 10 দিনেও এখন ডেলিভারি হচ্ছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। আমাদের হাকিমপুর উপজেলায় বর্তমানে চাহিদা 8 মেগাওয়াট, আমরা বিপরীতে পাচ্ছি 3 থেকে 3.5 মেগাওয়াট। মাঝে মাঝে আবার ফুল লোড দেয়, মাঝে মাঝে যখন বিদ্যুতের ঘাটতি হয় তখন আমাদের লোড বরাদ্দ করে দেয়। বরাদ্দ অনুযায়ী আমাদের লোডশেডিং করতে হয়। সরবরাহ সঠিক পেলে আমরা সঠিকভাবে দিতে পারবো, আমাদের লাইনে কোনো সমস্যা নাই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জনভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা হিলিবাসীর। সুলাইমান কবির, RTV। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যা 6টার পর থেকে সারা রাত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকাল 6টা থেকে কিছুটা কমে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে নদীর পানি আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। তিস্তা অববাহিকার বিভিন্ন চরাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি ও নদী তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদ নদীর পানি আগামী 48 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দর্শক, এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? বন্যার শঙ্কা আছে কিনা বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আমরা তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টইটম্বুর তিস্তা। এখানে এখন আর কোনো মরুভূমি নেই। পানিতে ফসলি জমি
ইতিমধ্যে ডুবে গিয়েছে। গত রাত থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। সারা রাত বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও সকাল 6টায় কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমা বরাবর প্রবাহিত হয়। সর্বশেষ সকাল 9টায় বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তো আমরা এই তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে ইতিমধ্যে তাদের বাড়িতে পানি প্রবেশ করেছে। এই পানি যদি আরো বৃদ্ধি পায় তারা ভোগান্তিতে পড়বে। গত সারা রাত তারা এই পানির আতঙ্কে কিন্তু তারা ঘুমোতে পারেনি। আমার পাশে একজন ভুক্তভোগী রয়েছে, আমরা কথা বলতে চাই। আচ্ছা, আপনার নাম কি? হেমন্ত বর্মন। আচ্ছা, কি সমস্যা হয়েছে গত রাত? আমার তো গত হচ্ছে ঘুম পাড়ি পেয়ে পানির কারণে বর্তমান। আর পানি এখন তো বাড়তি বর্তমান পানি বাড়ি খুব আস্তা তর করে গেছে। আর খুবই গরিব পানি এখন বর্তমান। আমরা আপনাকে শোনানোর চেষ্টা করলাম যে ইতিমধ্যে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করেছে, কিন্তু এই পানি বৃদ্ধি পাবে না বলে পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এই পানি স্থিতিশীল থাকবে, তবে যে ভারী বর্ষণ হচ্ছে এটি 48 ঘন্টা অব্যাহত থাকবে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা 220 মেট্রিক টন চাল বরাদ্দ রেখেছে 5টি উপজেলায় বন্যা দুর্গত মানুষের জন্য। এছাড়া প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করা রয়েছে এই তিস্তা তীরবর্তী এলাকার মানুষজন, বন্যার কবলিত মানুষজনের জন্য। এই ছিল লালমিহাটের তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। সামান্য বৃষ্টিতেই কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের প্রধান সড়কগুলোতে জমছে হাঁটু পানি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সংস্কারের অভাবে তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতার যানজট। সড়কে পানি জমে বিকল হচ্ছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও শহরবাসী। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিদ্ধাতুল রশিদ পিয়ালের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। কিশোরগঞ্জের ভৈরবের প্রধান সড়কগুলোতে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পানি। শহরের দুর্জয় মোড় থেকে ভৈরব বাজার অভিমুখী প্রধান সড়ক এবং কমলপুর এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তাদের অভিযোগ, এই সড়কগুলো শহরের মূল সড়ক হওয়ায় প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রোগী নিয়ে হাসপাতালে যেতে পড়তে হয় বিপাকে। ময়লাগুলি পরিষ্কার করার পরে ময়লা রাস্তার মধ্যেই থাকে। এই ময়লাগুলি আর ড্রেনের মধ্যে, আবার বৃষ্টি আসলে ড্রেনের মধ্যেই যায়। ড্রেজিং এর একটা ব্যাপার আছে, বিভিন্ন রাস্তার মুখ বালু দিয়ে ভরাট হয়ে গেছে, বা মানে ড্রেন যে নামবে ওই জায়গাগুলো ভরাট হয়ে গেছে। এদিক দিয়ে রাস্তার পানি দিয়ে বিলের দিক দিয়ে নামতো, এখানে কিছু হাঁস সম্পত্তি বালু দিয়ে ভরাট করে লাগছে, ভরাট করে ফ্লট বিক্রি করছে তারা, সুবিধা পাতে কিছু লোক। এই কারণে এখন পানি নামতে সমস্যা হইতেছে, এই কারণে এই অবস্থা। এদিকে জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলোর পানি চলাচল স্বাভাবিক করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। আমাদের ভৈরব বাজার কেন্দ্রিক ব্যাপক একটা কর্মযজ্ঞ। এখানে আসলে পলিথিন জাতীয় যে বর্জ্য পদার্থ, এটা তৈরিও হয় অনেক বেশি। তো এই বড় অংশটাই যখন এভাবে ড্রেনের মধ্যে চলে যায়, তখন আসলে এই যে ড্রেনেজ সিস্টেম, এটা ব্যাপক হারে বাধাগ্রস্ত হয়। তো আমরা আমাদের নাগরিকদের প্রতিও একটু অনুরোধ রাখবো যে আমরা যাতে এই অপচনশীল যে দ্রব্যগুলো বা যেই ধরনের বর্জ্য পদার্থগুলো ড্রেনেজ সিস্টেমে ব্যাহত করে, সেগুলো যাতে তারা ড্রেনে না ফেলেন। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, টিভি। শেরপুর পৌরসভার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় নাজেহাল শহরবাসী। কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরেও শহরের বর্জ্য ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। নির্দিষ্ট জায়গা থাকতে খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলায় ক্ষুব্ধ এলাকাবাসী। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 2022 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় নির্মাণ করা হয় বর্জ্য ডাম্পিং স্টেশন। তবে নির্দিষ্ট সেই জায়গার পরিবর্তে শহরের মিরগঞ্জের মৃগী নদীর পাড়ে ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ। প্রতিনিয়ত এসব বর্জ্য নদীর পানিতে মেশাই মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল। হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য ও নদী নির্ভর জীবিকা। আবার ময়লার দুর্গন্ধে ওই এলাকা দিয়ে চলাচলে দুর্ভোগে পড়েন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, নদী পাড়ে বর্জ্য ফেলতে বাধা দিলে উল্টো নানা হুমকি দেন পরিচ্ছন্নতা কর্মীরা। এতে বাড়ছে জনরোষ। পরিবেশ দূষণ হইতেছে, আশপাশে মানুষরা চলাফেরা করতে পারে না। এখানে ময়লা ফেলানি হয়, বাড়ি ঘরে থাকতে পারতেছি না, পোলা ফানে নিঃশ্বাসটা হেনাও শুকাইতেছে। বাড়ি থান যায় না, মাছ শীত ঠেলা কোনোটা
উদাম পাদাম থোয়ানি যায় না। মাস্ক না গায়া এইভাবে বাচ্চা মাচ্চা নিয়ে আমগর যাওয়া খুব কঠিন। নাক দিলে সাইকেল চালাইতে হয়, যাইতে অনেক সমস্যা হয়। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন নিশ্চিত করা গেলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানালেন সমাজ উন্নয়ন কর্মকর্তা। পর্যাপ্ত ফান্ডিং হলে এই প্রকল্পটাকে আমার মনে হয় সাস্টেইন করা সম্ভব। পলিথিনগুলো সরিয়ে ফেলতে পারলে বর্জ্যটা আলাদা হয়ে গেল, সেই সাথে পলিথিনগুলো ধ্বংস হয়ে গেল, আবার আমার এই ল্যান্ডফিলটাও সাস্টেইন হলো। দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্পের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। জনগণের অনেক দুর্ভোগের শিকার হচ্ছে, তো আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরো সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো এবং আমরা প্রয়োজন বোধে আমরা এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করব। আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং যুগোপযোগী করব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর শহরে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়। সুলাইমান কবির, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটে স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন খাতে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গ্রামীণ সড়ক, সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা করছে বর্তমান সরকার। পাশাপাশি জলবায়ু জলাবদ্ধতা নিরসন, সহনশীল অবকাঠামো, ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগও থাকছে। এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতেও বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগান সীমান্তে হামলা করেছে পাকিস্তান। এতে নিহত হয়েছে অন্তত 29 জন, আহত হয়েছেন আরও বহু বেসামরিক নাগরিক। সোমবার এক্সে দেয়া পোস্টে আফগান সরকারের মুখপাত্র জানান, হামলার লক্ষ্য ছিল পাকতিয়া ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকা। হামলায় নারী, শিশুসহ বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের এই সামরিক পদক্ষেপকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায় আফগানিস্তান। অন্যদিকে পাকিস্তান বলছে, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযান ও বিমান হামলায় জঙ্গি আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক তৎপরতার মধ্যে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের শঙ্কা, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সংকটকে আরও গভীর করতে পারে। পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তেজনা প্রশমনে আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রশাসন বলছে, পরিস্থিতি আপাতত শান্ত, তবে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালীতে তীব্র সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িকভাবে শান্ত হওয়ার আভাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষই আপাতত সকল ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে পুরোপুরি সম্মত হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় গুরুত্বপূর্ণ কারিগরি আলোচনায় বসছে দুই দেশ। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই আলোচনার মাধ্যমে বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে আবারও অবাধে আন্তর্জাতিক নৌযান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কেবল তাদেরই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথে তাদের পছন্দের রুটকে বাইপাস করার যেকোনো চেষ্টা আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে দেবে। সাম্প্রতিক উত্তেজনার বড় প্রভাব পড়েছে বৈশ্বিক নৌবাণিজ্যে। ট্র্যাকিং ডাটা বলছে, সংঘাতের কারণে গত 3 দিনে এই প্রণালী দিয়ে মাত্র 48টি বাণিজ্যিক জাহাজ পার হয়েছে। অথচ এই অস্থিরতার ঠিক আগের দিনগুলোতেও দৈনিক 70টির বেশি জাহাজ চলাচল করত। প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় 1% বেশি বেড়েছে। ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি $72 ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও সাধারণ ভোক্তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে 60 দিনের এই কূটনৈতিক শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে কতটা স্থিতিশীলতা ফেরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
আজহার স্বপ্নীল, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।